প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শূন্য রিটার্ন জমা দিলে 5 বছর পর্যন্ত কারাদণ্ড, জানালো এনবিআর। ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের 3 টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে দেওয়া হবে, জানালেন বিডা চেয়ারম্যান। 9 পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত এক কর্মকর্তা। অন্যদিকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের 7 কর্মকর্তা। এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা প্রস্তুত হও রাজাকার। 12 ভাগ ভোট পেয়ে জরিপে এগিয়ে বিএনপি, পিছিয়ে নেই আওয়ামী লীগ। 48% ভোটার সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। অন্যদিকে এনসিপির নামই শোনেননি 37% মানুষ। গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল, বলছে হামাস। সুদানে অপুষ্টিতে 1 সপ্তাহে 63 জনের মৃত্যু। ট্রাম্পের শুল্কের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ডাক ভারতে। দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক, 2 ঘণ্টা পর 30 এমপি সহ মুক্তি। ইসরায়েলকে ফুটবল থেকে বহিষ্কারের আহ্বান জাতিসংঘ দূতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শূন্য রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। করদাতারা যদি আয়, ব্যয়, সম্পদ ও দায় সংক্রান্ত কোনো একটি বা সব তথ্য ইচ্ছাকৃতভাবে শূন্য দেখান, তবে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। আয়কর আইনের 312 ও 313 ধারায় এই অপরাধে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের 1 জুলাই থেকে 30 নভেম্বরের মধ্যে সঠিক বার্ষিক আয়কর রিটার্ন জমা দিতে হবে। বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া ও বে টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে। রোববার বন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বন্দরের 4 নম্বর ফটকে এজেন্ট ডেস্ক ও সিপিআর ফটকে ভেহিকল ও কন্টেইনার ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ সিস্টেমের উদ্বোধন করেন। আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ পুলিশের 9 জন পরিদর্শককে সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারা অনুযায়ী জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে অবসরের কারণ উল্লেখ করা হয়নি। অপরদিকে ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে 2024 সালের 25 নভেম্বর থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় সাময়িক বরখাস্ত করা হয়েছে, যা অসদাচরণ ও পলায়ন হিসেবে বিবেচিত হয়েছে। একই সঙ্গে পুলিশের ডিআইজি পদমর্যাদার 7 কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এ পদগুলো 1 বছর মেয়াদী সুপার নিউমারারি পদ হিসেবে থাকবে এবং পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি জেলা সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার রাতে মোহনপুরের ধুরিল গ্রামে তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় এবং একটি চিরকুটে লেখা ছিল, প্রস্তুত হও রাজাকার, বাপ মায়ের দোয়া নে, তোদের দিন শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চিরকুটের সঙ্গে ছিল কাফনের কাপড়ও। মিলু জানান, রাত 11:30টায় বাসায় ফিরে জানালার পাশে আগুন দেখতে পান এবং পেট্রোলের গন্ধ পান। তিনি প্রতিবেশীদের ডেকে আনলে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়া কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে। বিষয়টি মোহনপুর থানার ওসি আতাউর রহমান নিশ্চিত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এ প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের হার বেড়ে 48.50% হয়েছে, যা গত অক্টোবর ছিল 38%।
14.40% মত প্রকাশ করতে চান না আর 1.70% ভোট দেবে না বলে জানিয়েছেন। বিআইজিডি ও ভয়েস ফর রিফর্মের পালস সার্ভে 3A এ তথ্য উঠে আসে। ভোট প্রার্থীদের মধ্যে বিএনপি 12%, জামাত 10.40%, এনসিপি 2.80% এবং আওয়ামী লীগ 8.90 থেকে কমে 7.30% পেয়েছে। জাতীয় পার্টির ভোট 0.30% এবং অন্যান্য ইসলামী দলের ভোট 0.70% নেমেছে। আপনার এলাকায় কোন দল জিতবে এ প্রশ্নে 38% বিএনপি, 13% জামাত, 1% এনসিপি ও 7% আওয়ামী লীগের পক্ষে মত দিয়েছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর গঠিত তরুণ নেতৃত্বের দল এনসিপি সম্পর্কে দেশের 37% নাগরিক কিছুই জানেন না বা নামও শোনেননি বলে জরিপে উঠে এসেছে। গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের অভিযানে ইসরায়েল শুরু করেছে এমন দাবি করেছে হামাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার 5 সাংবাদিককে হত্যার মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই অভিযান শুরু করে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে হামাসের মিডিয়া বিভাগ। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে, যার উদ্দেশ্য গাজায় চলমান গণহত্যার প্রমাণ বিশ্ববাসীর কাছে পৌঁছাতে না দেওয়া। হামাস আরও জানায়, সাংবাদিকদের হত্যার মাধ্যমে গাজা সম্পূর্ণ দখলের নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ শহর এল ফাশেরে গত এক সপ্তাহে অপুষ্টিতে অন্তত 63 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। রোববার উত্তর দারফুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানান, এই সংখ্যা শুধু হাসপাতালে পৌঁছানো মৃতদের। বাস্তবে আরও অনেকে নিরাপত্তাহীনতা ও যানবাহনের অভাবে ঘরে মারা গেছেন ও দাফন হয়েছেন। 2023 সালের মে থেকে এল ফাশেরে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস অবরোধ করে রেখেছে। তারা সরকারি সেনাবাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে লড়ছে। শহরটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুর অঞ্চলের শেষ বড় শহর, যেখানে চলতি বছর আবারও আরএসএফ হামলা জোরদার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন, অ্যাপল সহ বিভিন্ন মার্কিন কোম্পানি বয়কটের মুখে পড়েছে। ব্যবসায়ী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকরা এই মার্কিন বিরোধী মনোভাব উস্কে দিচ্ছেন। সোমবার রয়টার্স জানায়, বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ ভারতে দ্রুত বাড়তে থাকা সচ্ছল ভোক্তা শ্রেণীকে লক্ষ্য করে বড় মার্কিন বাজার তৈরি হয়েছে, যেখানে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে উন্নতির প্রতীক হিসেবে দেখা হয়। বিহারে ভোটার তালিকায় সংশোধন ও ভোট চুরির প্রতিবাদে নির্বাচন কমিশনের অফিসমুখী বিক্ষোভে অংশ নিয়ে সোমবার আটক হওয়া রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী জোট ইন্ডিয়ার 30 জনের বেশি সংসদ সদস্যকে প্রায় 2 ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা, শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও তৃণমূলের সাগরিকা ঘোষ। পুলিশ জানায়, ইসি কেবল 30 জন এমপিকে অফিসে প্রবেশের অনুমতি দেয়, তবে বিক্ষোভকারীর সংখ্যা ছিল বেশি এবং আনুষ্ঠানিক অনুমতিও ছিল না। পরে সবাই পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় এবং মুক্তি পাওয়ার পর তারা সংসদের অধিবেশনে যোগ দেন। এর আগে সকালে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ চলাকালে তাদের আটক করা হয়। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলকে ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিস। রোববার এক্সে তিনি লেখেন, খেলাধুলা হোক বর্ণবাদ ও গণহত্যামুক্ত। এক বল এক কিক করে এগিয়ে যায়। এর আগে ওয়েফা নিহত ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আল ওবেইদকে শ্রদ্ধা জানায়, যিনি ফিলিস্তিনি পেলে নামে পরিচিত ছিলেন। গত বুধবার দক্ষিণ গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে সহায়তার জন্য অপেক্ষার সময় ইসরায়েলি গুলিতে 41 বছর বয়সী আল ওবেইদ নিহত হন। তিনি জাতীয় দলের হয়ে 24টি ম্যাচ খেলেছেন ও 2টি গোল করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.